আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়গুলো থাকবে। এখানে যেগুলো আছে সেগুলো স্থিতি গতি কি, বিভিন্ন প্রকার গতি, তারপর স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং বিভিন্ন প্রকার সমীকরণ, বিভিন্ন বস্তুর সমীকরণ। এখন আমরা প্রথমে শুরু করব 1 নম্বর টপিকটা দিয়ে। টপিক 1 এর মধ্যে কি দেওয়া আছে? স্থিতি এবং গতি। স্থিতি ও গতি। তাহলে প্রথম আমরা জানবো স্থিতি কি এবং গতি কি। তুমি স্থিতি এবং গতি বলতে আমি তোমাদেরকে বলছি তুমি কি বুঝছো স্থিতি এবং গতি নিয়ে। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি স্থিতি কি, তুমি যদি বলো গতি কি, তাহলে স্থিতি বোঝায় যে কোনো যে একটা জিনিস স্থির থাকা, সেটা হচ্ছে স্থিতি। যেমন আমাদের এই যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু লড়াচড়া করতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে না। সময় এখন জয়টা যতটাই বাজে, এখন যে সময়টা এখানে দেখবা, একদিন পরে বা 1 ঘন্টা পরে সে ঠিক এই জায়গায় দেখবো আমি এখানে আছে। এই যে লেখাগুলো দেখো, কোথাও ঘুরতেছে না। আমি আমি এখানে নড়াচড়া করতেছি, তাহলে আমি তো স্থির স্থির এক জায়গায় দাঁড়িয়ে। আমি যদি এই যে তোমাদের এখানে দেখো আমি নড়াচড়া করতেছি, তাহলে আমি স্থির না, তাহলে আমি হচ্ছে গতি। কারণ আমি সময় সাথে সাথে আস্তে আস্তে আমি আমার জায়গাটা পরিবর্তন করতেছি। কিন্তু এই লেখাগুলো, এই হোয়াইট বোর্ডটা সময়ের সাথে সাথে কিন্তু শেষ তার জায়গাটা পরিবর্তন করতেছে না, তাই এটা হচ্ছে স্থিতি। তাহলে স্থিতি হচ্ছে যদি কোনো একটা বস্তু তার সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করতে না পারে, সেটা হচ্ছে স্থিতি। আর ওই অবস্থানটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা। আর গতি হচ্ছে কোন একটা বস্তু সে যদি সময়ের সাথে সাথে সে তার অবস্থানের পরিবর্তন করে ফেলে, সেটা হচ্ছে গতি। তাহলে তোমার এখানে একটা বস্তু, আমি ধরো তোমাকে যদি একটা বস্তু আর কি, এখানে একটা বস্তু রাখলাম, বস্তুটা এমন ভরের একটা বস্তু রাখলাম। ধরো এই বস্তুটা এখন এই জায়গায় স্থির আছে। আমি এখানে ধরে নিলাম এই বস্তুটা এখানে কি আছে? স্থির আছে। সে তার অবস্থানের পরিবর্তন করতেছে না। কার সাপেক্ষে করতেছে না? সময় সাপেক্ষে করতেছে না। সে সময় যতই থাকুক সেই জায়গাতেই রয়ে গেছে, এখান থেকে সামনের দিকে ঘুরতেছে না। তখন আমি এই অবস্থাটাকে কি বলবো? এই বস্তুর স্থিতির অবস্থান। এবং এই যে অবস্থানটা সে তৈরি করলো তার না নড়ার কারণে, সেই অবস্থান নাম হলে স্থিতিশীল অবস্থান। তাইলে তাই না? এখন আমরা ধরো এখান থেকে কেউ একটা বল সেখানে কেউ যদি একটা ধাক্কা দিল, ধরো কেউ সেখানে একটা ধাক্কা দিল, তখন কি হবে? এই বস্তুটা আস্তে আস্তে এদিকে চলা শুরু করে দেবে। যখন এই বস্তুটা এখানে চলা শুরু করে দিল, এখন আমি এখানে যেটা এদিকে চলতেছে, তাহলে তুমি এখানে কি বুঝলো? এখন এই বস্তুটা প্রথম অবস্থায় যখন ছিল স্থিতিশীল অবস্থান ছিল, যখন এখানে যা ধাক্কা দিছে সে সামনে আসতে চলা শুরু করে দিছে, তখন সে বস্তুটা আমার কাছে এসে গতি। তাহলে এই যে চলছে সেটা হচ্ছে গতি। আর এই অবস্থানটাকে বলা হয় গতিশীল অবস্থান। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতি কি এবং গতি কি। তাহলে আমরা এখানে গেল স্থিতিশীল এবং গতিশীল অবস্থাটা কি বোঝায়। যদি প্রত্যেকটা জিনিসে তুমি যদি চিন্তা করো না কেন, তার একটা নির্দিষ্ট একটা বিন্দু বা পয়েন্ট থাকে বা একটা কাঠামো থাকে, সেই কাঠামো অনুসারে স্থির। এখন আমি যদি বলি বস্তুটাকে, আমি একটা পুরো বস্তু যদি আমি তোমার সামনে অপেক্ষা করি, যেমন আমি আমাকে ধরি, তুমি আমাকে যদি স্থির না গতিশীল, তুমি সেটা কি দেখা নির্ণয় করতে পারবো? সেটা হচ্ছে আমার চলাচল দেখে, আমার পিছনের অবস্থান দেখে। যদি আমার পিছনে আমি যেরকম আছি ঠিক এরকমই পিছনের অবস্থানটা থাকে। তো ধরো এইখানে যে হোয়াইট বোর্ডটা আছে, এইখানে হোয়াইট বোর্ডটার মাঝখানে ধরো এখানে অনেকগুলো সাদা সাদা কণা আছে, সেই কণাগুলো চলাচল কিন্তু আমরা দেখতেছি, কারণ এখানে সাদা, তার চলাচলটা সাদা। আমরা গতিশীল এবং স্থিতিশীল তখনই বুঝি যখন তার আশেপাশে যে অবস্থানটা আছে সেই অবস্থানে আমি প্রসঙ্গ ধরে নিই, আশেপাশে যে অবস্থানটা আছে সেই অবস্থানটাকে আমি স্থির ধরে নিই, তখনই আমি বুঝবো আমি যে জিনিসটা আমি পর্যবেক্ষণ করতেছি সেটা স্থিতিশীল না গতিশীল। ধরো আমি কোথাও বসে আছি ট্রেনের মধ্যে, তখন আমার সামনে আরেকজন বসে আছে, তাহলে আমি আমার সামনে যে আমার বন্ধু বসে আছে সেই বন্ধু আর আমি ট্রেনের মাঝখানে বসেছি, সেও স্থির ট্রেনের মধ্যে বসে আছে, আমি স্থির ট্রেনের মধ্যে বসে আছি, কিন্তু প্রকৃতপক্ষে কি ট্রেনটা চলতেছে। তাই আসলে কথা হচ্ছে আমি কাকে ধরবো
কার সাপেক্ষে কাকে ধরবো সেটাই হচ্ছে আমাদের কথা। তখন আমি বুঝবো স্থিতিশীল না গতিশীল। তাহলে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। তাহলে আমি যার সাপেক্ষে এই সবগুলো আমি চিন্তা করবো সেই চিন্তার অবস্থানটার নাম হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। তাই এখন আমাদের টপিক কেটে গেল স্থিতি এবং গতি। এখন আমরা আসবো বিভিন্ন প্রকার গতি নিয়ে। আমাদের এই অবস্থানটা গেল স্থিতি, এখন আমরা যাবো বিভিন্ন প্রকার গতিতে। বিভিন্ন প্রকার গতি, তাহলে গতিকে আমরা একটু বুঝে গেছি যে তার অবস্থানে যদি পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার গতি। এখানে এই গতিটা আমাদের বইয়ে অনেক প্রকারের গতি আছে। তাহলে প্রথম বলেছে সরলরৈখিক গতি। তাহলে প্রথমে আসি আমরা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কি তুমি বুঝো, যে জিনিসটা সোজা পথে চলে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যে তার চলার পথে কখনো বাঁকা হয় না সেটা হচ্ছে সরলরৈখিক গতি। যেমন বাসে চলা, সাইকেলে চলা, রিক্সা চলা, সিএনজি চলা, এইগুলো হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। এটা তুমি জাস্ট একটা সোজা রাস্তা ধরবা, বাঁকা রাস্তায় ধরবো, সোজা রাস্তায় কি সোজা রাস্তায় যে জিনিসটা চলে সেটা হচ্ছে আমাদের সরলরৈখিক গতি। ধরো তুমি একটু যে চিত্র হচ্ছে এক পাশে যদি ধাক্কা দিই, অথবা আমি একটা বল যদি ধাক্কা দিই সেটা আঁকাবাঁকা যেতে পারে, কিন্তু সোজা যদি যায় সেটা হচ্ছে সরলরৈখিক গতি। তাহলে রোবটের মধ্যে সবচেয়ে সহজ যে গতি হচ্ছে সেটা হচ্ছে সরলরৈখিক গতি। এখন আসলে আমরা ঘূর্ণন গতিতে। নাম দেখে অবশ্যই বুঝতে পারতেছো ঘূর্ণন গতি মানে যে জিনিসটা ঘুরে, যেমন আমাদের মাথার উপর যে পাখাটা ঘুরতেছে সেটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তোমার হাতে যে ঘড়িটা ঘুরতেছে সেটা ঘূর্ণন গতির উদাহরণ। তোমার সাইকেল চালাও, মোটরসাইকেল চালাও, সিএনজি চালাও, যাই চালাও, প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা জিনিসের যে চাকাটা আছে সেটা আস্তে আস্তে ঘুরতেছে, সেই ঘোরাটা হচ্ছে আমার কি ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে তুমি ঘূর্ণন গতি বিভিন্ন উদাহরণ দিতে পারো। আমরা যে ফ্যানের গতি দিতে পারি, তারপরে সে ঘড়ি কাটার গতি, চাকার গতি, এগুলো সব রয়েছে কি ঘূর্ণন গতি। এরকম অনেক ঘূর্ণন গতি, যেমন আমাদের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে এখন আমরা আসবো আমাদের 3 নম্বর গ্রুপে, চলন গতি নিয়ে। তাহলে চলন গতির উদাহরণ দিতে গিয়ে আমাদের এখানে স্ক্রিনে আমাদের ধরো একটা চিত্র দেখা যাচ্ছে, সেখানে তুমি কিছু প্লেন দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে যেটা সেটা হচ্ছে চলন গতি, এবং দ্বিতীয় চিত্র যেটা দেখতেছো সেটা হচ্ছে চলন গতি। তুমি প্রথম চিত্রে যে প্লেন গুলো সেগুলো দেখলে দেখবা যে সবগুলো প্লেন কিন্তু একই দিকে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা অবস্থানে দেখবে তুমি তার অবস্থানটা যে তার বিন্দুগুলো, যে তার পাখাগুলো একই দিকে যাচ্ছে না, বারবার তার অবস্থানে পরিবর্তন হচ্ছে, বারবার তার দিকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তুমি দ্বিতীয় প্লেনটা দেখলে বুঝবা যে তার প্রত্যেকটা প্লেনই, তুমি প্লেন চিত্রগুলো বাঁকা বাঁকা দেখবে, কিন্তু প্রত্যেকটা প্লেনই কি দেখতেছো, প্রত্যেকটা প্লেনই দেখবে কি সোজা একই দিকে যেতেছে। তার একটু পাখাগুলো নড়াচড়া করতেছে না, মানে একটু পাখাগুলো বাঁকা নেই, সবগুলো পাখা কি একই দিকে যেতেছে। কিন্তু প্রথম চিত্রটা দেখবা প্রত্যেকটা প্লেনের পাখাগুলো কি বাঁকা বাঁকা আছে, কিন্তু দ্বিতীয় যে চিত্র আছে সেটা হচ্ছে কোনো পাখাগুলো বাঁকা নেই। কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন তার সকালবেলা একই সময় একই দিকে যায়, তখন সেই গতিটাকে তুমি বলতে পারবা চলন গতি। যদি না হয় সেটাকে চলন গতি বলতে পারবো না। যেমন আমাদের প্লেনের প্রথম চিত্র চলন গতি না, দ্বিতীয় চিত্র হচ্ছে চলন গতি। এখন আমরা পর্যাবৃত্ত গতি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি। পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশিরভাগ যে কয়েক মধ্যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, এবং সবচেয়ে বেশি সংক্ষিপ্ত যে প্রশ্ন আসে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতিটা কি এখন আমরা তোমাদেরকে বোঝাবো। একটি নির্দিষ্ট সময় পর যদি কোনো গতির পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার কাছে একটা ঘড়ি আছে, এরকম একটা ঘড়ি আছে, তাহলে ঘড়ি কাঁটাটা তুমি কি ধরো এই ঘড়ি কাঁটাটা 12 যদি থাকে, তাহলে তুমি দেখবা কি সে প্রত্যেকবার এখান থেকে তার ঘুরে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করে এই জায়গায় আসবে।
তাহলে এই একবার পরবর্তীতে কি হয়, সে এখান থেকে যে যাত্রা করে পরবর্তীতে কিন্তু সে এদিকে ঘুরে আসতে পারে না, কখনো এদিকে ঘুরে আসতে পারে না, তার পরবর্তী আবার এদিকে ঘুরে, তাহলে পুনরাবৃত্তি আবার ঘটে, যদি আবার ঘটে আবার একই দিকে ঘুরছে, তার মানে গতির যে আছে সেটা হচ্ছে বারবার পুনরাবৃত্তি ঘটতেছে। আবার কি একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়টা কি প্রত্যেকবারই 60 সেকেন্ড পর পর সে একই পথে ঘুরতেছে, সময়টা কিন্তু তার চেঞ্জ হয় না, এমন হয় না যে 59 সেকেন্ডে সে একটা চক্কর ঘুরে, একটা সেকেন্ড, একটা মিনিট ঘুরে, সে প্রত্যেকবারই 60 সেকেন্ডে 1 মিনিট ঘুরে, কম ঘুরে না, বেশিও ঘুরে না, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর তার গতির পুনরাবৃত্তি ঘটতেছে, একই দিকে যেতেছে, বিপরীত দিকে কিন্তু সে আসতেছে না, যে পুনরাবৃত্তি ঘটতেছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে এই তুমি এই পর্যাবৃত্তির গতিটা সবচেয়ে বেশি পড়বার কারণে আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে সৃজনশীলের মধ্যে ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে তুমি এটা আসলে সহজে করে বলে দিতে পারবা যে কোনো গতি যদি নির্দিষ্ট সময় পর পর তার পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে আমাদের কাছে পর্যাবৃত্ত গতি। তখন আমরা আমাদের টপিক 2 দেখলাম বিভিন্ন প্রকার গতি। এখন আমরা দেখব টপিক 3 এ স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি জানার জন্য আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মান এবং দিক। তো টপিক 3 আমাদের থাকবে কি স্কেলার ও ভেক্টর রাশি। তাইলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এইটা রাশি, এখন আমরা দুটো জিনিস করব। এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি প্রকাশের জন্য আমাদের দুইটা জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। ধরো স্কেলার রাশি প্রকাশের জন্য শুধু মান থাকলেই আমাদের স্কেলার রাশি হয়ে যাবে। তাহলে যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেই রাশিকে স্কেলার রাশি বলবে। আর তার উল্টা রয়েছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়টাই লাগে, সেটা কিন্তু আমার কাছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির জন্য দুইটাই প্রয়োজন, আর স্কেলার রাশি মাত্র মানের প্রয়োজন। তাহলে যেটাকে তুমি প্রকাশ করতে, যেমন মান প্রকাশ করতে, ধরো ওজন, ওজন প্রকাশ করতে কিন্তু আমাদের কি প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না। তারপর আমি সময় যখন নির্দেশ করব সেই সময়ের জন্য কিন্তু আমাদের দিকের কোনো প্রয়োজন হয় না। ধরো এখন আমি দৈর্ঘ্য মাপব, দৈর্ঘ্য মাপতেও কিন্তু আমার কি প্রয়োজন হয় না, দিকের কোনো প্রয়োজন হয় না। এখন কিভাবে ধরো ওজন, তাহলে বাজার থেকে কোনো কিছু কিনতে যাচ্ছি, ধরো 1 কেজি আলু কিনবো, 1 কেজি পটল, 1 কেজি লবণ, যাই কিনি না কেন, সেটা কিন্তু আমরা বাজারকে দোকানদারকে দিয়ে বলি না, ভাই আমাদেরকে 1 কেজি লবণ উত্তর দিকে দেন বা দক্ষিণ দিকে দেন, এরকম কোনো কিছু বলি না। যদি কেউ কাউকে সময় জিজ্ঞেস করে, যদি এখন বলো সময় কি 12টা বাজে, তো 12টা উত্তর দিক, 12টা দক্ষিণ দিকে, এরকম কখনো আমরা বলি না। তাই না, আমাদের কি যেটা শুধুমাত্র মানের উপর নির্ভর করবে। ওজন যদি বলি, ধরো আমাদের 1 কেজি ওজন বলে ফেলি, সময় যদি বলি ধরো 12টা বাজে, এখন যদি দৈর্ঘ্য বলি ধরো 10 মিটার, তাহলে এই যেগুলো কোনো মানের কিন্তু শুধু মানের প্রয়োজন নিতেছে, সেখানে কিন্তু তুমি দিক নির্দেশের কোনো প্রয়োজন নিতেছে না। তাহলে আমার যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক কোনো প্রয়োজন হয় না, সেটা কি রাশি, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। আর যে রাশিকে প্রকাশ করার জন্য মানও লাগে, দিকও লাগে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিগুলো তুমি কিছু ভেক্টর রাশি আছে সেটা তুমি মুখস্থ করে ফেলো, তোমাদের যদি এমসিকিউ আসে সেগুলো দেখলে যাতে তুমি মুখস্থ করে ফেলতে পারো, সেখানে বিভিন্ন শর্ত টেকনিকে তোমাদের যে ভেক্টর রাশিগুলো আছে সেগুলো প্রকাশ করে দিব, বুঝিয়ে দিব। তাহলে আমাদের মান হয় ওদের আমাদের এটা কেন স্কেলার রাশিতে। এখন আসলে একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি না, ভেক্টর রাশি প্রথম একটা দিক সরণ, সরণ একটা ভেক্টর রাশি। কারণ সরণ প্রকাশ করতে হলে তোমার মান বলে দিতে হবে, দিকও বলে দিতে হবে। যদি তুমি ব্যাগ নিয়ে চিন্তা করো, ব্যাগ সেটা মানও বলে দিতে পারবে, দিকও বলে দিতে পারবে। যদি বল নিয়ে বলো, সেটাও তোমার মানও দিক দুইটাই বলে দিতে হবে। ভেক্টর রাশিতে যেমন মানগুলো আছে সরণ, বল, এগুলাকে শুধু মান বলে দিলে এগুলা প্রকাশ করা যাবে না, সেটার সাথে সাথে দিকও বলে দিতে হবে। তাহলে এখন আমি তোমাদেরকে কিছু ভেক্টর রাশি মনে রাখার জন্য, যদি ভেক্টর রাশিগুলো তুমি মনে রাখতে পারো, বাকি যেগুলো আছে সবগুলো কি হবে স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশিকে মনে রাখার জন্য আমি একটা শর্টকাট টেকনিক বা একটা ছন্দের মতো মুখস্থ করতে দিব, সেটা যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমরা ভেক্টর রাশি নিয়ে তোমাদের সৃজনশীলের মধ্যে আসো অথবা এমসিকিউর মধ্যে আসো, তুমি সহজে দেখলে বলে দিতে পারবা এগুলো কোনগুলো ভেক্টর রাশি। তোমার প্রশ্ন আসবে কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি। তাহলে আমরা দেখো আমাদেরকে সেই জিনিস ছন্দটা দিয়ে দিতেছি।
জাস্ট ছন্দ যে যেভাবে ইচ্ছা মনে রাখতে পারে, আমি আমার মতো করে একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ভবের সব ভবের সব বইটা চোবাও, ভবের সব বইটা চোবাও। এইটা যদি তুমি মনে রাখতে পারো, আরো অনেকভাবে তুমি দেখবা অনেক জায়গায় অনেক স্যাররা এর চেয়ে বেশি ভালো ভালো দিতে পারে, এর চেয়ে ভালো ছন্দ দিতে পারে। তাহলে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি, শুধু তুমি যদি সেটাও মুখস্থ করতে পারো সেটাও বেটার, তুমি যদি এর চেয়ে ভালো মুখস্থ করো সেটা আরো ভালো। তাহলে আমি আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 8টা স্কেলার ভেক্টর রাশি রয়েছে। তাহলে এখানে আমি ওদেরকে কোনটাতে কি বুঝে সেটা দিয়ে তোমাকে নির্দেশ করে দিতে ভদে হবে ভরবেগ। এবং ধরো 2 নম্বর এসে দিয়েছে সবগুলোই যেই মিলবে, ধরো 2-1টা ছাড়া সবগুলো মিলে যাবে। ভ দিয়েছে ব্যাগ, তো ভ দিয়েছে ভরবেগ, বে দিয়েছে ব্যাগ। আর আমাদের র দিয়ে নেই, এখন আমরা স দিয়ে জিজ্ঞেস করবো। স হচ্ছে সরল, ব হচ্ছে বল, এবার এটা হচ্ছে বৈদ্যুতিক বৈদ্যুতিক ক্ষেত্র। এটা তার একটা টানাদের সূত্র বলবো টর্ক, এটা তোমাদের 9-10 নাই, টর্কটা তুমি ইন্টারে গেলে পাবা। এবার আসি যে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর শেষে গতি হচ্ছে এই 8টা ভেক্টর রাশি যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো, তার মানে তুমি এই ভেক্টর রাশির যে যত এমসিকিউ আসে সবগুলোই তুমি আনসার করতে পারবা। এই ভেক্টর রাশিগুলোই আলাদা সবচেয়ে বেশি এমসিকিউ তে দেয়। তাহলে তুমি যদি এই 8টা মুখস্থ করে ফেলতে পারো, ভবের সব বইটা যোগাও, তাহলে এইগুলাতে তুমি মনে রাখতে পারবা ভরবেগ, বেগ, সরণ, বল, বৈদ্যুতিক ক্ষেত্র, টর্ক, চৌম্বক ক্ষেত্র, উচ্চার, এই সবগুলো আমাদের কি ভেক্টর রাশি। তাহলে এইগুলো আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। তাহলে স্কেলার রাশি কি, সেটা সংজ্ঞা হচ্ছে যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটা থেকে শুধু মানের প্রয়োজন হয় সেটা স্কেলার রাশি, আর যেটা মান এবং দিক দুইটারই প্রয়োজন হয় সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে চলো এবার আমাদের এটা এটা যদি যাদের এইভাবে মুখস্থ করবো তারা একটা স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নিতে পারো। এখন আমাদের টপিক 4-এ যাব। দূরত্ব ও সরণ। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করে ডিসটেন্স, সরণকে ডিসপ্লেসমেন্ট, এটি প্রকাশ করা হয় এস ডি। তাহলে এখন আমরা আসবো দূরত্বকে। তাহলে দূরত্ব হচ্ছে, ধরো আমি একটা সোজা পথ থেকে গেলাম, এখান থেকে যাত্রা শুরু করবো। ধরো এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এটা বলতে হচ্ছে আমার সরলরৈখিক পথ। ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এখান থেকে বস্তুটা চলতে চলতে এদিকে যেতে যেতে ধরো এখানে মানে প্রত্যেকটা এখানে 2 মিটার করে ধরলাম, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার। তাহলে এই অবস্থান থেকে সে এই অবস্থানে এসে দাঁড়াইছে। বস্তুটা এখান থেকে যাত্রা শুরু করে কোথায় গেছে, বস্তুটা সি অবস্থানে। তাহলে এ থেকে সি তে বস্তুটা গেছে, এ থেকে সি তে বস্তুটা, তাহলে কয় মিটার করে, এখানে 2 মিটার, এখানে 2 মিটার। তাহলে এখান থেকে সি আছে, এখানে এখানে বস্তু আছে, এ থেকে সি, তুমি 2 মিটার, যে 2 মিটার সমান সমান আছে 4 মিটার। এই যে সে অতিক্রম করলো আদি অবস্থান শেষ অবস্থান, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানে সে যতটুকু পথ অতিক্রম করলো, সে তার মূল পথের যে সমষ্টিটা সেটা হচ্ছে আমাদের দূরত্ব। তাহলে এই যে 4 মিটার হচ্ছে আমাদের ডিস্টেন্স। এখন সরলের ক্ষেত্রে সরল পথ একরকম, বাঁকা পথ একরকম, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে এই সরলরৈখিক পথই সবসময় থাকবে, কিন্তু বাঁকা পথে তোমাদেরকে দিবে না। আর আমাদের যে ইন্টারমিডিয়েটে যখন তুমি যাবা তখন তোমাকে বাঁকা পথে সরলটা বের করতে দেয়। তাহলে আমরা এখানে সরল পথে যখন আমরা যাব তখন এখান থেকে এখানে, তাহলে আদি অবস্থান দূরত্ব বুঝবো কি, আদি অবস্থান, আদি ও শেষ অবস্থান, অবস্থানের মধ্যবর্তী দূরত্ব।
তাহলে আমরা দূরত্বটা কি বলবো? আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথ। আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী পথ, সেই পথটাকে একসাথে থেকে কি বলবে? শেষ অবস্থানের মধ্যবর্তী পথ হচ্ছে দূরত্ব। আর আমরা প্রথম তোমাদেরকে সরলরৈখিক পথে এই দূরত্বটা আমরা বলেছি, সরলরৈখিক পথে সরণটা একটু বুঝিয়ে দিই। ধরো একই জিনিস, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে হচ্ছে ডি। তাহলে একই কাজ, তাহলে এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করবো এদিকে। তো যাত্রা শুরু করে ধরো প্রথম এই জায়গায় আসলো, তাহলে এখান থেকে প্রত্যেকটা জায়গায় 2 মিটার করে আছে, ঠিক না? এখন বস্তুটা এই জায়গা থেকে আয়সা একটু পিছন দিকে ফিরে আসলো, ধরো এখান থেকে আসে এখানে এসে প্রথম গেছে, তাইলে এ থেকে ডি সে কতটুকু গেল? 2 2 2, তাহলে 2 2 2, তাহলে মোট সে 6 মিটার গেছে। এখন সে এইখান থেকে আবার ব্যাক চলে আসছে, এখন ব্যাক চলে সে বি বিন্দুতে আছে। এবার তাহলে এটা তার আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান, ঠিক আছে? আদি অবস্থান সে 6 মিটার গেছে। এখন যে পিছন দিকে ব্যাক আসছে সেটা কয় মিটার আসছে? তাহলে বি থেকে, ডি এর থেকে সে বি তে আসছে 2 মিটার, 2 মিটার 4 মিটার, 4 মিটার। তাইলে এখন আমরা প্রথমটা হিসাব করব সে তার কতটুকু দূরত্ব গেছে, ডিসটেন্সটা কতটুকু গেছে। তাহলে ডিসটেন্সটা সে গেছে, তাহলে ডিসটেন্স বা দূরত্বের সংজ্ঞা ছিল আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে কোনো পথটা থাকবে সেই পথ হচ্ছে দূরত্ব। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থান কি? তাহলে আদি অবস্থান সে এখান থেকে দূরে গেছে, এখান থেকে ঘুরে আবার এই জায়গাটা আসছে। তাহলে এই যে টোটাল 6 আর এখানে 2 2 4 মিটার গেল, এই 4 মিটার এর মোট 10 মিটার হচ্ছে, এই 10 মিটার হচ্ছে তার দূরত্ব। কিন্তু সরণের ক্ষেত্রে একটা সংখ্যা আছে, সরণটা বলবো, সরণের সংখ্যা একটু দেখে নাও। আদি ও শেষ, সরণের সংখ্যা একটু ভালো করে মনে রাখবে, কারণ এই যে দুটোটার সংখ্যা কিন্তু একই রকম, কিন্তু একটু জায়গায় একটু পার্থক্য আছে। আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরল। তাহলে দুটোটা দেখা একই, আদি শেষ অবস্থার মধ্যবর্তী পথ বা মোট পথ দূরত্ব, আদি ও শেষ অবস্থার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব রয়েছে সরল। সরলরৈখিক দূরত্বটা কি? এই যে এইখান থেকে এইখানে যে বস্তুটা, এটি আমাদের সরলরৈখিক দূরত্ব। তাহলে ওর এখান থেকে সেই জায়গাতে গেছে, গিয়েছে আবার এই জায়গাতে ফিরে আসছে, তার এখান মাঝখানে যে সরলরৈখিক, সে এখান থেকে কিন্তু কমবে না, সে এখান থেকে এখানে চলে গেছে, এখান থেকে আবার এই জায়গায় ফিরে আসছে। তাহলে আদি এবং শেষ অবস্থান, এই যে আদি এবং শেষ এই দুইটা অবস্থার মাঝখানে যে পথটা থাকবে সেই পথই তার সরল। তাহলে এখানে আমাদের সরলটা কি বুঝবে? 1 দিয়ে প্রকাশ করবে, সেই সরলটা হচ্ছে মাত্র মানে 2 মিটার, কিন্তু ডিস্টেন্স কিন্তু দেখো তার 10 মিটার। তাহলে দূরত্ব আর সরল কিন্তু এক না। তাহলে দূরত্ব হচ্ছে আদি এবং শেষ অবস্থার মাঝখানে যতটুকু পার্থক্য সবটার যোগফল করলে দূরত্ব আসবে, আর সরলটা আসবে সে প্রথম যে অবস্থানে ছিল শেষে সেই অবস্থানে যদি কোন অবস্থান আসে, এই দুইটা মাঝখানে সবচেয়ে সহজ যে পথ আছে, সহজে সোজা পথ আছে, সেই পথের দৈর্ঘ্যটা হবে শুধুমাত্র সরল। তাহলে এইগুলো আমাদের সোজা পথে, আর সোজা পথে আর বাঁকা পথেও সব জায়গায় দূরত্ব একই, কিন্তু সরলটা একটু ভিন্ন। এখানে তুমি এটা দেখে বুঝতে পারছো যে আপনার বাঁকা পথে আমাদের বইটা একটা উদাহরণ দেওয়া আছে, তুমি বাঁকা পথে ওইটা দেখলে এখন দেখবা যে ওই বাঁকা পথে আমাদের সরলটা কেমন। এখন আমরা বাঁকা পথে একটু সরলতা দেখাচ্ছি। ধরে এরকম একটা বাঁকা পথ আছে, এখানে একটা অবস্থান আছে এ, ধরে একটা বাঁকা পথ, সেখানে 5 কিলোমিটার পর্যন্ত আমরা এটা ধরে নিলাম। 1 কিলোমিটার একটা জায়গায় 1 কিলোমিটার, 1 কিলোমিটার 2 3 4 5 কিলোমিটার। ধরো এখানে এ, ধরো আমি এখানে দিলাম বি, এখানে দিলাম সি।
তাহলে ধরুন ধরো কেউ একজন সাইকেল চালিয়ে এখান থেকে যাত্রা শুরু করে এই জায়গাতে আসলো, মানে সে 1 কিলোমিটার গেছে, আবার এখান থেকে এখানে আসলো সে 2 কিলোমিটার গেছে, এখান থেকে 3 কিলোমিটার আসছে, 4 কিলোমিটার। ধরো এই জায়গাতে আসলো কোনো একজন ব্যক্তি সাইকেল চালাতে চালাতে এই জায়গা থেকে সাইকেল চালানো শুরু করছে, এই জায়গা থেকে আস্তে আস্তে এই জায়গাতে আসছে। এই যে সে গেল, এখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বলতে পারবা? বলতো কতটুকু দূরত্ব অতিক্রম করছে? তাহলে এখান থেকে 4, সেখানে সে 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এখন সরণ বলতো কয় কিলোমিটার? তাহলে সরণের সংখ্যা কি ছিল? শেষ অবস্থার মধ্যবর্তী। তাহলে এইখান থেকে এটা কি সরলরেখিক দূরত্ব? কখনো এটা বাঁকা বাঁকা পথে সরলরেখিক দূরত্ব হবে এখান থেকে এতটুকু। তাহলে এখান থেকে এতটুকু যে কত ধরতে পারি? ধরো আমি ধরে নিলাম, তো বোঝার ক্ষেত্রে ধরো আমি 2 কিলোমিটার ধরে নিলাম, তাহলে তার সরণ হচ্ছে 2 কিলোমিটার। তার দূরত্ব সরণ কিন্তু এক আসছে, আসে নাই। যদি আবার এইখান থেকে এইখানে আসতো তাহলে কি ধরে নিতাম? ধরো এখানে 1 কিলোমিটার ধরে নিলাম। তাহলে এখানে তাহলে এই দূরত্ব আসছে কি? এ থেকে বি এর দূরত্ব আসছে 4 কিলোমিটার, আর সরণ আসছে 2 কিলোমিটার। আর এ থেকে সি তে আসছে কি? দূরত্ব আসছে 5 কিলোমিটার, আর সরণ আসছে 1 কিলোমিটার। তাহলে দূরত্ব সরণ কি? এক। তাহলে সহজা পথে হোক বাঁকা পথে হোক, আমাদের বই যেগুলো আছে সেগুলো কখনো ব্যাগ দেখাবে না। আমাদের বইয়ে তোমাদের 19 যে বই আছে সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ একই, কারণ আমাদের সবসময় সরল পথে চিন্তা করা হয়। তার টেনশন করার কোনো কিছু নেই, শুধু জাস্ট তুমি এখানে জানবে রাখলাম যে দূরত্ব আর সরণ এক না। দূরত্ব হচ্ছে আদি এবং শেষ অবস্থার মাঝখানে যতটুকু পথ থাকবে মোট পথটা, সেটা যোগফলটা করে দিলে সেটা হচ্ছে তোমার দূরত্ব। আর আদি এবং শেষ অবস্থানের মাঝখানে সবচেয়ে ছোট যে পথ, সরলরেখিক যে পথটা, সেই পথটা অবশ্যই সরলরেখিক পথ আমাদের এখানে উল্লেখ করে দেবে। সরলরেখিক পথটাই কি? সরলরেখিক পথেই সরল। তাহলে আমাদের সরল গেল, আমাদের দূরত্ব এবং সরল গেল 4 নম্বর টপিক। এখন আসবো আমরা 5 নম্বর টপিকসে। 5 নম্বর টপিকসটাকে দ্রুতি এবং ব্যাগ। দ্রুতি হচ্ছে ব্যাগ। আমরা দ্রুতি আর ব্যাগ করে গেছিলাম, একটু জাস্ট তোমাকে একটু মনে রাখা দেবো দ্রুতি আর সরল ব্যাগটা কি মনে রাখবা। এই দ্রুতি প্রথম বলছে দ্রুতি শুরু, তাহলে আমরা একটু মনে রাখবো দ্রুতি হচ্ছে দূরত্ব, আর ব্যাগ এটা মনে রাখবো সরণটি। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, আর ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। এটা কেন বললাম একটু শর্টকাটে দেখা দিতেছি। সেটা হচ্ছে যদি তুমি দ্রুতিকে ভি দিয়ে প্রকাশ করে আর ব্যাগকেও ভি দিয়ে প্রকাশ করে, দুটোটাই ভি দিয়ে প্রকাশ করে, তাহলে ব্যাগ হচ্ছে দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, আর ব্যাগ হচ্ছে কি? সরণ বাই সময়। এবার দেখো দূরত্ব এবং সময় দুটোটাই কি আসে? স্কেলার আসে। তাহলে তোমাদের দ্রুতি হচ্ছে কি? স্কেলার আসে। আর সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এটা ভেক্টর রাশি। তাহলে ব্যাগটা হচ্ছে কি? একটা ভেক্টর রাশি, একটা মান লাগবে, দিতে লাগবে। এবার আসলে কাকে বলি? দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তন, সময়তে ভাগ করলে বোঝায় হার। তাহলে দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। আর সরণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে। তাহলে এই হচ্ছে সময় লেখাটা থাকলে, সময় যদি কোনো সংখ্যা দিয়ে কোনো কিছু ভাগ করা হয় সেখানে হার কথা চলে আসে। তাহলে তুমি সংখ্যাটা হচ্ছে শূন্য, একটু দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি হচ্ছে কি? দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, আর সরণের পরিবর্তনের হারকে কি বলে? ব্যাগ বলে। সূত্রটা একটু দেখে নিন। দুটো স্কেল রাশি, দূরত্ব হচ্ছে ডি বাই সময় হচ্ছে এস টি, ভি ইকুয়াল টু ডি বাই টি বাই সময়, আর হচ্ছে সরণ বাই সময়। তাহলে এখানে আমরা ভি দিয়ে বলবো দূরত্ব বাই সময়, আর এই ভি বা ব্যাগ দিয়ে যদি বলি সরণ বাই সময়। এটা হচ্ছে আমাদের ব্যাগ নির্ণয়, দ্রুতি নির্ণয়, আর এটা হচ্ছে আমাদের ব্যাগ নির্ণয় সূত্র। তাহলে এখানে যেভাবে আসো, কিন্তু আমাদের এখন যে 19 বইটা আছে সেটাকে তুমি ব্যাগ আর হচ্ছে দ্রুতি দুটোটাই একই সূত্র দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখানে গেল দ্রুতি এবং ব্যাগ। এখন আসবো আমরা 6 নম্বর টপিকসে। তাহলে আমাদের দ্রুতি এবং একচুয়ালি সে ত্বরণ এবং মন্দন। আমাদের 6 নম্বর টপিকসে কি আছে? ত্বরণ এবং মন্দন। তাহলে ত্বরণ হচ্ছে মন্দন। আচ্ছা আমরা ত্বরণটা কিছু দেখি, তারপর আমরা মন্দনটা বুঝে যাবো।
আমি একটু তোমাকে একটা চিত্র একটু দেখাই। চিত্রটা একটু খেয়াল করো, চিত্রটাকে তোমাকে কি বোঝাতে চাচ্ছি তুমি বুঝতে পারতেছো কিনা সেটা। ত্বরণটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখাতে চাচ্ছি। সেই চিত্রটা হচ্ছে, ধরো কোনো একটা বস্তু এখান থেকে চলা শুরু করছি, কোনো একটা বস্তু চলা শুরু করছে, উপরে আমরা সময় দিলাম, নিচে দিলাম, সে কত কিলোমিটার যাচ্ছে। তাই ধরো কোনো একটা বস্তু এখানে তার আদি অবস্থান, ধরো আদি অবস্থানকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এবং এইটা তার শেষ অবস্থান, শেষ অবস্থানকে ভি দিয়ে প্রকাশ করি। এখন আদি অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে, ধরুন সামনে থেকে আস্তে 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 করে চলতেছে। কিভাবে চলতে চলতে দেখো, প্রথম সে 2 মিনিটে গেল কত 5 সেকেন্ডে, ধরো প্রথম 5 সেকেন্ডে গেল সে 2 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে কি গেল, পরবর্তী 5 সেকেন্ডে গেল ধরো 4 মিটার। পরবর্তী 5 সেকেন্ডে গেল সে 10 মিটার। তুমি এখান থেকে কি বুঝতে পারছো এটা দেখে? এটা দেখে তোমার কাছে কি মনে হয়, কি হচ্ছে দেখো আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে। তাই এই যে বৃদ্ধিটা পাচ্ছে সেটা কি বৃদ্ধি পাচ্ছে, তার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে। কার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে। তাই ত্বরণ আছে, যদি কোনো বস্তুর ব্যাগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পায় সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ব্যাগ বৃদ্ধির যে হার সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের সময় ত্বরণ হচ্ছে কি, ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর যদি তার উল্টা অংশ যদি উল্টো হয়ে যায়, উল্টো মানে ব্যাগ বৃদ্ধির হ্রাস। তাহলে উল্টো মানে কি, যদি ব্যাগটা হ্রাস হয়, ধরো এই দিক থেকে যদি এদিকে আসে, প্রথম 5 মিনিটে সে 10 মিটার গেল, পরবর্তী 5 সেকেন্ডে সে কিলোমিটার গেল 4 মিটার, আর পরবর্তী 5 সেকেন্ডে 2 মিটার। তার মানে আস্তে আস্তে ব্যাগটা হ্রাস পেতেছে। তাহলে এইখান থেকে এখানে যে আসতেছে সেটা হচ্ছে বৃদ্ধি পেতেছে। তাহলে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলবে, ত্বরণ। আর এদিকে থেকে এখানে এদিকে যদি হিসাব করি সেটা হচ্ছে কি পেতেছে, হ্রাস পাইতেছে। তাহলে ব্যাগের হ্রাসকে কি বলবে, মন্দন বলবে। ঠিক আছে, ব্যাগটা যখন হ্রাস হবে সেটাকে আমরা কি বলবো, মন্দন। তাহলে মন্দন আরেকটা নাম হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তাহলে আমাদের ঋণাত্মক ত্বরণ যদি বলা হয়, ঋণাত্মক ত্বরণ লেখা থাকবে, মন্দন লেখা থাকলে আমাদের উত্তর বলতে মাইনাস আসবে। আমরা উত্তরের মধ্যে যখন মাইনাস আসবে সেটা আমরা লিখে দিব, উত্তর যখন আসবো সেটা প্রশ্ন লিখবো, ঋণাত্মক ত্বরণ লিখে দেবো। তাইলে আমরা এখানে গেল ত্বরণ কাকে বলে, এমন আছে মন্দন কাকে বলে। তাহলে ত্বরণ আর মন্দন, তাহলে ব্যাগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আর ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। তাহলে এখন আমরা যে ব্যাগটা বৃদ্ধি পেয়েছে সে আমরা একটু সূত্রটা দেখবো। তাহলে আদি ও শেষ অবস্থানে ব্যাগ বৃদ্ধির হারকে ব্যাগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এখন আমরা একটু এটা সূত্রটা দেখে নিই। আমরা একটু ত্বরণের সূত্রটা একটু লিখে নিই। ত্বরণে এসিলারেশন এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ত্বরণের সূত্র হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার লিখছি। তাহলে ব্যাগে যে বৃদ্ধি পাবে সেটা কিভাবে বুঝবো, এখান থেকে এখানে আসছে, ধরো চলে আসছে কয় মিটার, 10 4 আর 2, তাহলে 16 মিটার আসছে। মানে এখান থেকে আমরা মাঝখানে যে দূরত্ব আছে সেটা যে ব্যাগ বৃদ্ধি যে পেয়েছি সেটা কত পেয়েছি, তার মোট টোটাল ছিল কি, ব্যাস আসছে 16। 16 থেকে আমাদের কয়বার দিব, সেটা হচ্ছে আমরা 2 বার দিব। তো ঠিক এরকম ব্যাগ বৃদ্ধির আছে, আমরা এখানে জাস্ট এটাতে দেখালাম। তাহলে ব্যাগ বৃদ্ধির আছে শেষ ব্যাগ থেকে তোমার শেষ যে ব্যাগটা আছে সেটা থেকে প্রথম যে ব্যাগটা আছে সেটা বাদ দেবে, বাদ দেওয়ার পরে সেটাকে সময় দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো প্রথম ব্যাগ ছিল এখানে শুরুতে ছিল 2 মিটার, শেষে ছিল 10 মিটার। এতে বিয়োগ করে দিলে যখন আমরা অঙ্কতে আসবো তখন আমরা দেখাবো, জাস্ট এটা উদাহরণ হিসেবে দেখালাম। তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে এটা ভি মাইনাস ইউ, তার মানে শেষ ব্যাগ থেকে আদি ব্যাগ প্রথম যে ব্যাগটা ছিল সেটা বিয়োগ করে দিচ্ছি, সেটা হচ্ছে ব্যাগের পরিবর্তন। সেটা ব্যাগের পরিবর্তন হচ্ছে ব্যাগটা বৃদ্ধি যে পাইছে। আর এটা হচ্ছে কি দিয়ে ভাগ করছি, সময় দিয়ে ভাগ করছি। এইটা হচ্ছে আমাদের কাছে কি, ত্বরণের সূত্র। তাহলে এইটা যদি জাস্ট একটু আমরা ত্বরণের সূত্রটা এখানে প্রকাশ করলাম, এটা একটু ভালোভাবে মুখস্থ করে নিই। এটা আমাদের ত্বরণের সূত্র খুব প্রয়োজন, সেটা আমাদের অঙ্ক করতে অনেক কাজে লাগে। তাই এইগুলো আমাদের টপিক নম্বর 6 নম্বর টপিকসে ত্বরণ এবং মন্দন। এখন আমরা 7 নম্বর টপিকসে বিভিন্ন রকমের সমীকরণ নিয়ে। তাহলে সমীকরণটা আমরা 3 ধরনের বস্তুর সমীকরণ করবো। একটা হচ্ছে রৈখিক পথে বা সমরৈখিক পথে যেটা চলে সেটা হচ্ছে গতির সমীকরণ। এখন আরেকটা হচ্ছে বস্তু, ধরো কোন একটা বস্তু উপর থেকে যে নিচের দিকে যদি পড়ে, ধরো আমি একটা যে বস্তু উপর থেকে নিচের দিকে ফেললাম, সে বস্তুটাকে কি বলবা, নিচের দিকে পড়লে সে বস্তুটাকে নিক্ষেপে পরন্ত বস্তু বলা, পড়তেছে পরন্ত বস্তু। আর কোন একটা বস্তু ধরো উপর থেকে ঢিল মারলাম, নিক্ষেপ করলাম উপর থেকে, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমরা 3 ধরনের বস্তুর জন্য আমরা সূত্রগুলো একটু পড়ে নিব। জাস্ট আমরা প্রথম শুরু করেছি গতির সমীকরণ।
সমীকরণগুলো লিখে দিব, তুমি একটু মুখস্থ করে ফেলবে এখান থেকে, তাই তুমি যত অঙ্ক আছে সেখান থেকে তুমি করতে পারবা। তাহলে প্রতি সমীকরণ এটা পড়বো হচ্ছে কি b equal to u plus at, দুই নম্বরটা পড়বা s equal to v plus u by 2 into 60, তিন নম্বরটা পড়বা s equal to ut plus half at square, চার নম্বরটা পড়বো হচ্ছে b square equal to e square plus 2as। এইটা হলো আমাদের কি বস্তু, ভৌতিক সমীকরণের ক্ষেত্রে। এখন আমরা এটা পড়বো হচ্ছে অনন্ত বস্তুর ক্ষেত্রে। অনন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণের ক্ষেত্রে জাস্ট তুমি এই জিনিসটা কি মনে রাখবা, সেটা হচ্ছে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, এই দুইটা বস্তুর ক্ষেত্রে তুমি একটু মনে রাখবা, যেহেতু পরন্ত বস্তু হচ্ছে নিচের দিকে পড়ে, নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে উঠে, তাহলে পরন্ত বস্তু যখন নিচের দিকে পড়বে সেটা কি হবে, নিচের দিকে পড়লে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষণ যে বলটা আছে সেটা হচ্ছে জি কাজ করে, উপর দিকে উঠো বা নিচের দিকে নামো, নিচের দিকে নামলে বা উপর দিকে উঠো যেটাই করো সেখানে জিটা কাজ করে, উপর দিকে উঠলে জি এর বিপরীতে কাজ করে, আর নিচের দিকে নামলে জি এর দিকে কাজ করে। যখন তুমি একটা বস্তু এবার নিচের দিকে নামবে সেটা হচ্ছে প্লাসের জি, আর যখন একটা কোনো বস্তু উপরে গিয়ে উঠবে তার মানে এই প্লাসের জি নিচের দিকে কাজ করে, উপর দিকে উঠতে হলে সেটা হবে মাইনাসের জি। তাইলে যখন আমরা ভৌতিক সমীকরণে ছিল সেখানে আমরা এই মানে ত্বরণ ব্যবহার করছি নিচের দিকে যখন সে হচ্ছে জগতে চলে, আর এটা আমরা ব্যবহার করবো হচ্ছে ত্বরণের পরিবর্তে। আর আমরা এখানে আমরা যেহেতু এস ব্যবহার করছি সরণ, সেটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এখানে আমরা ব্যবহার করেছি এইচ। তাহলে এই দুইটা সমীকরণ তুমি এই দুইটা জায়গায় পরিবর্তন করবা, এ জায়গায় বসাবো হচ্ছে জি আর এস এর জায়গায় বসাবো হচ্ছে এইচ। এই দুইটা জায়গায় তুমি জাস্ট একটু পরিবর্তন করে দেবা। তাহলে এক নম্বরের সূত্র পড়বো গতি পরন্ত বস্তু যখন সূত্রটি পড়বো পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুই বস্তুর বেলায় আমরা এই দুই নম্বর সূত্রটা জাস্ট পড়বো না, এক নম্বর সূত্রটা পড়বো ভি ইকুয়াল টু ইউ প্লাস জি এর পরিবর্তে এ এর পরিবর্তে জি টি, শেষ এক নম্বর সূত্র। এই দুই নম্বর সূত্র আমরা তিন নম্বর সূত্র হিসাব করবো, এস এস এর পরিবর্তে কি লিখবো এইচ ইউ টি প্লাস হাফ জি টি স্কয়ার, শেষ। তারপর আমরা তিন নম্বরটাতে পাবো চার নম্বরটা, সেটা হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2 এস, না তাহলে এর পরিবর্তে জি, জি এর পরিবর্তে এইচ। সেগুলো হলো পরন্ত বস্তুর যে সমীকরণ বা সূত্রগুলো আছে সেগুলো আইবে। এখন আমরা দেখব নিক্ষিপ্ত বস্তু। তাহলে পরন্ত বস্তুর বেলা দেখানো হয় এটা দিলাম নিচের দিকে যখন যেটা বলছে পরন্ত বস্তু প্লাস জি, আর এখন আমরা নিক্ষিপ্ত বস্তু যখন আসবে সে একইটা বলবো, শুধু কি যে জায়গায় জি আছে শুধু ওই জায়গাটা একটু পরিবর্তন করে দিব, সেই জায়গাতে জি আছে সেই জায়গাতে মাইনাস জি। তাহলে এক নম্বরটা এখানে আমরা বলবো ভি ইকুয়াল টু সে ইউ মাইনাস জি টি, দুই নম্বরটা বলবো সে এইচ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার, দুই নম্বরটা বলবো সে বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 2 জি এইচ। এই গেল আমাদের গতি সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ, নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ। এই সমীকরণগুলো যদি জানো তুমি সৃজনশীলে যত ধরনের ম্যাথ আসবে সেই ম্যাথগুলো তুমি করতে পারবা। আমরা যখন সৃজনশীলের মধ্যে ম্যাথ আসবে বেশিরভাগ ক্ষেত্রে এই সমীকরণ গতি সমীকরণগুলোতে ম্যাথটা আসে। তাহলে গতি সমীকরণের ম্যাথ আসার জন্য তুমি এটাকে একটু মুখস্থ রাখবে। একটা জিনিস তোমাকে লিখে দিই, সেটা একটু মনে রাখবে ভালো করে, এফ এ ভি টি। এই জাস্ট এই লেখাটা একটু ভালো করে মুখস্থ রাখবা, এস এ ভি টি এটা এইভাবেই লিখবা। এখন দেখো যদি অনেক স্টুডেন্ট আছে দেখবা এই যে চারটা সূত্র মনে রাখে ঠিকই, কিন্তু কখন কোন অঙ্কের বেলা কোন সূত্র বসাবে সেটা সে মনে রাখতে পারে না। যদি তুমি তোমাদের ম্যাথ করতে গিয়ে দেখো এইখানে কোনো একটা অক্ষর মিসিং আছে, যদি তুমি তোমার ম্যাথ করতে গিয়ে দেখো এইখানে কোনো একটা অক্ষর মিসিং হয়ে গেল, কথা বাকি সবগুলো মান আছে সেটা একটা মান নেই। ধরো তোমার কাছে ম্যাথ করতে দিল ভি এর মান দিয়ে দিল একটা, ভি এর মান আছে তোমার কাছে, তারপরে ধরো এ এর মান আছে, ধরো টি এর মান আছে, এই তিনটা মান তোমার কাছে আছে। তাইলে তোমার কাছে ধরো এই চারটা অক্ষরের মধ্যে কি মানে এস এর মান তোমার কাছে নাই, তাইলে এস এর মান যেহেতু তোমার কাছে নাই বাকি তিনটার মান আছে, তাহলে এস কয় নম্বর আছে, এক নম্বর আছে এস। তাহলে তোমার সূত্র বুঝবে এই এক নম্বরটা। তাহলে তুমি এইটা দেখে বলতে পারবা, ধরো
আরেকটা দিই, তোমার এস এর মান আছে, এ এর মান আছে, বি এর মান আছে, তিনটা মান আছে, জাস্ট তোমার কাছে টি এর মান নাই, টি এর মানটা বের করতে বলছে। তাহলে এখন তুমি হিসাব করো, টি কয় নম্বর আছে এখানে, টি আছে 4 নম্বরে, তাহলে সূত্র বসবে এই 4 নম্বরটা। তাহলে ঠিক এইভাবে করে তুমি এস এ ভিটি এই শব্দটা যদি মনে রাখতে পারো, তাইলে তোমার কোন সময় কোন সূত্রটা তুমি ব্যবহার করবা, তুমি এটা দেখে কি করতে পারবা, ব্যবহার করতে পারবা। তাহলে এর চেয়ে ভালো এখানে মনে রাখার জন্য এর চেয়ে ভালো টেকনিক তাইলে তুমি এখানে 4টা সূত্র মনে রাখবা, এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে 4টা, এই 6টা 4টা 10টা মনে রাখতে পারলে তুমি তোমাদের যে ম্যাথগুলো আছে সেগুলা মোটামুটি কভার করে ফেলতে পারবা। আর কয়েকটা সূত্র আছে সেগুলা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো। তাহলে এই যে আমাদের সূত্র প্রয়োগটা আমরা পরবর্তী যে ভিডিও আসবো সেই ভিডিওতে তোমাদের এই প্রয়োগটাকে দেখাবো। তাহলে আমরা জাস্ট এখান থেকে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো 7টা টপিক, জাস্ট আমাদের 7টা টপিকের উপর যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুকে দেখো তারা পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা পেজটাতে, আর পরবর্তীতে ভিডিওর জন্য ভিডিও যাতে দেই। আর তুমি লাইক এবং কমেন্ট করে দেবে, যেটা শেয়ারও করে দিও, যাতে তোমাদের বাকি যে বন্ধুরা আছে নবম দশম শ্রেণীতে পড়ে তাদের এই পদার্থের দ্বিতীয় অধ্যায় গতির উপর যে ক্লাসটা আছে ক্লাসটা তাদের সাথে একটু শেয়ার করে দিও। আর যারা ইউটিউবে দেখবা তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা যে বেল আইকনটা আছে সেটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তুমি সবার রাখবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।